अस्सलाम वालेकुम तारिक। इस पिटीशन में पूरी दुनिया के लोगों से हमारी अपील है कि प्लीज इसको साइन करें। ডক্টর আফিয়া সিদ্দিকী ছোটবেলা থেকে ধার্মিক ছিলেন এবং ওই বয়সেই তার ফ্যামিলি তাকে কোরআন হেফজ করিয়েছেন। সংসারী নারী ছিলেন, 3টা সন্তান নিয়ে জীবনযাপন করা এটা তো বিপ্লবী বা বিদ্রোহী হওয়ার কোনো ইয়ে না। পারভেজ সরকার যখন বিশেষ করে আমেরিকার 9/11 জড়িত হয়ে যায়, বিশেষ করে পাকিস্তানকে পুরোটাই মনে হয় যেন আমেরিকার সাথে মিল করে ইয়ে করা হয়ে গেছে। সোলাইমানকে তার গাড়ি থেকে বের করেই ঝাটকা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। $55,000 বিনিময়ে একটা নিরীহ একটা মেয়ে এবং শিক্ষিত সম্ভ্রান্ত পাকিস্তানের নাগরিক একটা নাগরিককে তুলে দেওয়া হলো আরেকটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী সিআইএর হাতে। 1/11 পরের সময়টা আমরা দেখেছি যে পাকিস্তানের উপর অনেক টাকা ইনভেস্ট করেছে আমেরিকা, শুধুমাত্র এরকম কিছু নির্দিষ্ট ব্যক্তিদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। সে দেওয়ালের অপোজিট সাইডে কিছু ছেলে মেয়েকে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন দেখে তাকে বোঝানো হচ্ছে যে তার মেয়ে এবং ছেলেকে নির্যাতন করা। আফিয়া সিদ্দিকী আমেরিকান নাগরিক ছিলেন। আফিয়া সিদ্দিকীর একাধিক বিবাহ। আমেরিকান গোয়েন্দা সংস্থা তারা বলছে যে সেই 5 বছর সে পাকিস্তানে লুকিয়ে ছিল এবং তার স্বামীর সাথে ছিল। এই ব্যাপারটা না, আমজাদ খান তার বাবাকে ধাক্কা দেয়, যে ধাক্কার ফলে তার বাবা মারা যায়। আফিয়া সিদ্দিকী ডায়মন্ড ব্যবসায়ী। আল কিফাহ শরণার্থী কেন্দ্রে তিনি সরাসরি অর্থ পৃষ্ঠপোষকতা করতেন। তিনি নিউরো সায়েন্টিস্ট। তিনি নিউরো সায়েন্টিস্ট না। एटलीस्ट 1 लाख 10 लाख हो जाए, उससे ज्यादा जितने ज्यादा सिग्नेचर्स होंगे उतना इसका इम्पैक्ट होगा। चूंकि ये चीफ ऑफ आर्मी स्टाफ और वजीर आजम पाकिस्तान के अमेरिका जा रहे हैं। আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আমার উপর যে অত্যাচার হচ্ছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বলছেন যে তুমি সঠিক পথে আছো। অর্থাৎ তার মেসেজ দিলেন যে তার দায়িত্ব কর্তব্য অর্থাৎ তিনি সত্য পথে আছেন এটা যেন সবাই ইয়ে করে, बिलीव करे। This just in, you were looking at de mayores informaciones. Afia Siddiqui, Pakistan में पैदा हुई. Apparently, a plane has. Siddiqui, 37, was found guilty of attempted murder. Pakistani neuroscientist Dr. Afia Siddiqui. They're trying to save themselves. I don't. Today we've had a national coronation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফেস দ্য পিপলের বিশেষ অনুষ্ঠান উম্মাহ গাইডেন্সের আরো একটি পর্বে। সাথে আছে আমি রাকিবুল ইসলাম রইস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের উম্মাহের সবচেয়ে মজলুম একজন বোন আফিয়া সিদ্দিকী। তিনি বর্তমানে আমেরিকার কারাগারে বন্দী আছেন। তার জীবন এবং তার কর্ম এবং তার বর্তমান বাস্তবতা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সমাজে অনেক সত্য, অর্ধসত্য এবং অসত্য বিভিন্ন বিষয় এখন প্রচলিত হয়ে গেছে। যে ধারণাগুলো আমাদের ভুল কিংবা সঠিক, সেই ধারণাগুলোকে আমরা হয়তোবা সঠিক করে নেব কিংবা আরো পোক্ত করব। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে এসেছেন, আমার বাম পাশে আছেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাদিক মোহাম্মদ ইয়াকুব আজহারি, এবং তিনি আফিয়া মুভমেন্ট বাংলাদেশের অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমার ডান পাশে আছেন SM তরিকুল ইসলাম, তিনি গ্লোবাল আফিয়া মুভমেন্ট চিফ অ্যাডভাইজার বোর্ডের মেম্বার এবং বাংলাদেশ আফিয়া মুভমেন্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই চলে যাব যে আমাদের বোন আফিয়া সিদ্দিকী, তার বেড়ে ওঠা আমরা জানি যে পাকিস্তানে, এবং তিনি পাকিস্তানের আর 10 জন সাধারণ মেয়ের মতোই খুব সরল সহজ ছিলেন এবং সাদাসিধা জীবনযাপন করছিলেন। একটা সময় তার বৈবাহিক জীবনে একটা বিচ্ছেদের ঘটনা ঘটে এবং পরবর্তীতে তিনি পাকিস্তানে জীবনযাপন করছিলেন এবং সেখান থেকে 2003 সালে তাকে গুম করে নেওয়া হয়। তো আমরা একদম পুরো ঘটনাটা ধারাবাহিকভাবেই জানার চেষ্টা করব। আমরা শুরুর অংশটুকু আমরা স্যারের কাছ থেকে জানতে চাই, প্রেক্ষাপটটা কেমন ছিল এবং খুব সাদাসিধে পাকিস্তানে একজন নারী কিভাবে পুরো বিশ্বের সামনে একজন ভয়ঙ্কর টেরোরিস্ট হিসেবে পরিচিত হলো, প্রেক্ষাপটটা আমাদেরকে যদি একটু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একজন সাধারণ এবং সম্ভ্রান্ত বংশের নারী হলেন ডক্টর আফিয়া সিদ্দিকী। উনি তার পড়াশোনা জন্ম 72 সালে, অর্থাৎ আমাদের 71 সালে আমাদের স্বাধীনতা, ওনার 72 সালে জন্ম। ভদ্রমহিলা পাকিস্তানের সম্ভ্রান্ত পরিবারের এবং সম্ভ্রান্ত এরিয়াতে বসবাস করতেন। ওখানেই প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে। আমি স্কুলে গিয়েছি, ওখানে তার স্কুলগুলো
ওই এলাকায় যে মোটামুটি যারা ভালো ফ্যামিলি পড়াশোনা করে তিনি এখানে পড়াশোনা করেছেন এবং একই সাথে তিনি ছোটবেলা থেকে ধার্মিক ছিলেন এবং ওই বয়সেই তিনি তার ফ্যামিলি তাকে কোরআন হেফজ করিয়েছেন। তাদের বাড়িতে, মায়ের বাড়িতে আমি যখন গেলাম, ওখানে ইনি যেখানে বসে হিফজ করতেন জায়গাটাও দেখেছি। বাগান এরিয়া, বাগানের একটা জায়গায় বসতেন, তার ক্লাসের ফাঁকে ফাঁকে তিনি যখন হিফজ করতেন বাসায় এই জায়গায় বসে তিনি হিফজ করতেন, সেটাও দেখেছি। তার মানে তিনি ছোট থেকে ধর্মীয় পরিবেশে বড় হয়েছেন এবং দিনদার ফ্যামিলিতে বড় হয়েছেন। এরপরে পড়াশোনার খুব মেধাবী ছিলেন। মেধাবীর স্বাভাবিকভাবে মেধার দাবি হলো তার হায়ার স্টাডি করা এবং তার ফ্যামিলিতে প্রায় সবাই হায়ার স্টাডিতে জড়িত ছিলেন। তিনিও এক পর্যায়ে পাকিস্তানের পড়াশোনা শেষ করে আমেরিকাতে স্কলারশিপে গিয়েছিলেন। সেখানে তিনি তার রিসার্চ পিএইচডি পর্যন্ত করেছেন MIT বিশ্ববিদ্যালয়, যেখানে ওই জায়গাতে থাকা অবস্থায় পাকিস্তানের নাগরিক যারা ছিলেন, আমেরিকান নাগরিক যারা ছিলেন, তিনি একই সাথে তার রিসার্চ চালিয়ে গেছেন এবং কিছু দাওয়াতি কাজও করতেন। একজন মুমিন হিসাবে, উম্মার একজন নারী হিসাবে তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি তার আশেপাশে চেষ্টা করেছেন যাদেরকে ইসলামের দিকে মানুষকে ডাকা, তার পরিবেশে তিনি চেষ্টা করেছেন। এই কাজটুকু তিনি প্রাইমারিলি করেছেন, এটা আমরা পেয়েছি তাকে। এরপরে একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি তার শেষ করে ওখান থেকে চলে আসেন পাকিস্তানে। ইতিমধ্যে তার সংসারও হয়, 3 জন বাচ্চাও ছিল। এটা সহ এরা আবার আমেরিকান নাগরিক, কিন্তু তিনি কোনো আমেরিকান নাগরিক পাসপোর্ট নেন নাই। শুধু পড়াশোনার জন্য তার টার্গেট ছিল পড়াশোনা করে ব্যাক করবেন, এটা ওনার টার্গেট ছিলেন। উম্মা হিসাবে, একজন নারী হিসাবে একজন সংসারী নারী ছিলেন, যেটা বলা হয় যে সংসারী নারী ছিলেন। 3টা সন্তান নিয়ে জীবনযাপন করা এটা তো বড় মানে বিপ্লবী বা বিদ্রোহী হওয়ার কোনো ইয়ে না, স্বাভাবিকভাবে তিনি সংসারী নারী ছিলেন। এরপরে দেশে এসে যখন স্বাভাবিক কাজকর্ম করছিলেন, তখন 9/11 ঘটনাটা একটু আগে ঘটে যায়। ইতিমধ্যে পারভেজ সরকার, আপনারা জানেন, এই প্রত্যেকটা ইয়ের সাথে, সিনিয়রের সাথে পলিটিক্যাল একটা ইয়ে থাকে, লিঙ্ক থাকে। পারভেজ সরকার যখন এই পাকিস্তানের, বিশেষ করে আমেরিকার 9/11 এই ইয়ের সাথে তারাও জড়িত হয়ে যায়। বিশেষ করে পাকিস্তানকে পুরোটাই মনে হয় যেন আমেরিকার সাথে মিল করে ইয়ে করা হয়ে গেছে, যার কারণে ওই সময় এই জিনিসটা আমাদের স্টিল নাও আমরা ক্লিয়ার না যে কোন কারণে তাকে গ্রেফতার করা হলো। এবং পাকিস্তান সরকারের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনীর যারা, আমাদের যেমন DGFI, এই ধরনের ইন্টেলিজেন্স তিনি যখন তার বাড়ি হলো করাচিতে, এবং তিনি ইসলামাবাদ থেকে একটা প্রোগ্রাম শেষ করে তিনি করাচিতে বাড়িতে আসছিলেন। আসার পথে তাকে রাস্তা থেকে গ্রেফতার করা হয়, তার বাড়ির কাছাকাছি জায়গা থেকে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারের মুহূর্তে তার ছোট বাচ্চা, 6 মাসের ছোট বাচ্চা সুলাইমান, এই বাচ্চাটা তার সাথে ছিল, এবং আরো 2টা বাচ্চা ছিল, মারিয়াম এবং আহমদ। এরা এখন বড় হয়ে গেছে অনেক। তো সুলাইমানকে তার গাড়ি থেকে বের করেই ঝাটকা দিয়ে তাকে ফেলে দেওয়া হয় রাস্তার মধ্যে। সুলাইমান চিৎকার করছিল ওখানে। এরপরে তার ছোট মেয়ে এবং আহমদকে বের করে তাকে এবং তার মাকে, আফিয়া সিদ্দিকীকে ধরে নিয়ে যায়। আমরা যেভাবে গুমের ইতিহাস আমাদের বাংলাদেশের সাথে খুব আমরা পরিচিত হয়েছি, যে কিভাবে একটা মানুষকে, জলজান্ত মানুষকে গুম করা যায় এবং তাদের আর কোনো হদিসই পাওয়া যায় না। ঠিক যেন সেই ঘটনাই ঘটেছে 2003 সালের করাচিতে। তাকে এইভাবে গুম করা হলো, মানে লোকচক্ষুর মধ্যখানে, আশেপাশের লোকজন ছিল বাট কেউ কিছু করতে পারে নাই, কারণ এটা ছিল গভর্নমেন্টের সরাসরি ইনভলভমেন্ট। পরে তাকে নেওয়া হলো এবং দীর্ঘ 8 বছর তাকে কোথায় রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে, এটা কেউ বলতে পারেন নাই। এবং শেষে যখন জানা হলো যে এটা তার সরকারই তাকে গুম করেছে এবং তাকে বাগরাম কারাগারে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়, তখন আফগানিস্তান এবং আমেরিকা এই একটা যুদ্ধ অবস্থা, বিশেষ করে তালিবানদের সাথে তখন একটা বড় ইয়ে হচ্ছিল। এই মুহূর্তে তাকে তারা নিয়ে যাওয়া হয় ওখানে, এবং সেটা একটা নিজের দেশের নাগরিককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেফতার করে আরেকটা দেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
বলা হয় যে ওখানে যে জিনিসটা আসছে যে $55,000 দিয়ে ডলারের বিনিময়ে একটা নিরীহ একটা মানুষ, একটা মেয়ে, পরিবার এবং শিক্ষিত সম্ভ্রান্ত একটা মেয়ে, পাকিস্তানের নাগরিক, স্টিল নাও তিনি পাকিস্তানের নাগরিক, একটা নাগরিককে তুলে দেওয়া হলো আরেকটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী সিআইএর হাতে, যেটা ইতিহাসে মানে এরকম তার জাতির জনগণের সাথে গাদ্দারি, এটা খুবই খুবই দুঃখজনক ছিল। মাত্র 55,000 টাকা, মানে $1,000 বিনিময়ে বিনিময়ে। পাকিস্তান তুলে দিয়েছে। মানে কতটুক মানুষ নিচে নামলে এবং গভর্নমেন্টের ওই সময় যারা ছিল তারা কোন পর্যায়ে মানে নিচে নামলে তারা তাদের দেশের একটা নারীর সদস্যকে আরেকটা দেশের গোয়েন্দা বাহিনীর হাতে তুলে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই তখন ওই গোয়েন্দা বাহিনী যখন তাকে পেল তখন তারা অনেক বড় একটা, আপনারা জানেন ওই সময় মানে যে কাউকেই টেক দিলেই কি হয়ে যেত, সন্ত্রাসী হয়ে যেত। যেমন আমরা দেখেছি আমাদের ফেসিবাদী আমলে আমাদের সেনাবাহিনী বড় বড় মেজরদেরকে কি করা হয়েছে, যারা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য, প্রাণপণে তারা দেশের জন্য চেষ্টা করেছে, এই লোকগুলোকে জঙ্গি সাজিয়ে কি করা হলো, মানে শেষ করে দেওয়া হলো। আমি যেন দেখতে পাই এরকমই এক ঘটনা ঘটছে পাকিস্তান, এরকম একটা ঘটনা না, অসংখ্য ঘটনা ঘটছে ওই সময়। বিশেষ করে 9/11-এর পরে সিআইএ তো ঘোষণাই দিয়েছিল যে আমরা, ওই সময় ছিল যে কাউকে টেক দিয়ে যদি তালেবান বলা যায়, কায়দা বলা যায়, অথবা টেরোরিস্ট বলা যায়, সন্ত্রাসী বলা যায়, দিলেই হলো কাজ, বাস। তার আর পিছন দেখার সুযোগ নেই, সত্যমিতা যাচাইয়ের কোনো দরকার নেই। বাস আমেরিকা বলেছে সন্ত্রাসী, আমেরিকা বলেছে আল কায়দা, আমেরিকা বলেছে তালেবান, বাস। তার আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, সত্যমিতা যাচাই কোনো দরকার হয় না। তাই হয়েছে এখানে 1/11-এর পরের সময়টা আমরা দেখেছি যে পাকিস্তানের উপর অনেক টাকা ইনভেস্ট করেছে আমেরিকা, শুধুমাত্র এরকম কিছু নির্দিষ্ট ব্যক্তিদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং ওই সময়ের মাঠটা খুবই কাঁচা ছিল, আর পারভেজ মুশাররফ সরকারও এই জিনিসটাকে হাতিয়ার হিসেবে নিয়ে এসে তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। স্যার খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এবং আমাদের অনেক অজানা বিষয়গুলো আপনার থেকে আজকে জানলাম। আমরা এখন আমাদের এসএম তরিকুল ইসলাম ভাইয়ের কাছে যাব। ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আফিয়া সিদ্দিকীকে যখন গুম করা হলো, দীর্ঘ প্রায় 2003 থেকে 2008 পর্যন্ত দীর্ঘ 5 বছর, এবং এই 5 বছর কোথায় ছিল, কি অবস্থায় ছিল, কেউ কিছুই জানতো না। কিন্তু পরবর্তীতে যখন ব্যাপারটা সামনে আসে তখন জানা যায় যে এটার সাথে পাকিস্তান সরকার ইনভলভ, এবং পাকিস্তান এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা ইনভলভ। তখন পুরো বিশ্ববাসী ব্যাপারটা নিয়ে হতভম্ব হয়ে যায়, এবং তার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয় আফগানিস্তানের মাটিতে, আমরা এই নির্যাতনের কিছু চিত্র আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টা হচ্ছে ওনাকে গুম করা হয় কেন, কি পারপাসে গুম করা হয়, স্যার তো সুন্দরভাবে এটা ফুটিয়ে তুললেন। তো ওনাকে গুম করা হয় 2003 সালে 30শে মার্চ। গুম করে ওনার সাথে ওনার 2 ছেলে এবং মেয়ে আহমদ এবং মারিয়ামকে সাথে করে নিয়ে যাওয়া হয়। এবং ওনার যে ছোট ছেলেটা 6 মাস বয়সী সুলাইমান, তো ওকে ফেলে দেওয়া হয়। আমি প্রথমে একটি বিষয়ে বলে নিতে চাই যে সুলাইমান বেঁচে আছে কিনা মারা গিয়েছে এই ব্যাপারটা এখনো ক্লিয়ার না। এই বিষয়ে হয়তো খুব দ্রুতই গ্লোবাল আফিয়া মুভমেন্টের যিনি চেয়ারপারসন ডক্টর ফৌজিয়া খুব দ্রুতই জানাবেন সুলাইমান বেঁচে আছে কি না এই 2026 সালে এসে। তো 2003 সালে ডক্টর আফিয়া সিদ্দিকী এবং তার 2 ছেলে এবং মেয়েকে নিয়ে যাওয়া হয় বাগরাম বিমান ঘাটির যে এরিয়াটা, সেই এরিয়াতে তাকে রাখা হয় কিছুদিন। এবং নিয়ে যাওয়ার পর তার যে মেয়েটা, সেই মেয়েটাকে জোর করে তার নাম পাল্টে ফাতেমা রাখা হয় এবং শ্বেতাঙ্গ এক খ্রিস্টান পরিবারে তাকে দত্তক দিয়ে দেওয়া হয়। এবং তার যে ছেলেটা আহমদ, তাকে জোর করে তার নাম পরিবর্তন করে রাখা হয় এহসান আলী এবং তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। ওই সংশোধনাগারটা কি আমেরিকায় ছিল? না, আফগানিস্তানে। পুরো ঘটনাটা অ্যাকচুয়ালি আহমদ, মারিয়াম এবং ডক্টর আফিয়া সিদ্দিকীর সাথে 2003 থেকে 2008 অব্দি যা যা ঘটনা ঘটে এভরিথিং ইজ ইনক্লুড উইথ আফগানিস্তান। তো ওখানে নিয়ে যাওয়ার পর ডক্টর আফিয়া সিদ্দিকীকে তো শুরু হয় ইতিহাসের যত বর্বরতম কাজটা।
প্রথমে তার উপর যেভাবে নির্যাতন চালানো হয় সেটা হচ্ছে তাকে বিমান ঘাঁটি ওখানে তো রাখা হয় প্রথমে। ওখান থেকে একটা সময় পর ডক্টর ফৌজিয়া সিদ্দিকী যখন পাকিস্তানে এই ব্যাপারটা নিয়ে সংগ্রাম শুরু করে, আপনার প্রটেস্ট শুরু করে তার লোকদেরকে নিয়ে, তখন একটা জানাজানি অবস্থা হয়ে যায়। তো তাকে আরো সেফ জোনে নিয়ে যাওয়ার জন্য বাগরাম ঘাঁটি, যে বিমান ঘাঁটি, যে ডার্ক প্রিজন বলা হয়, অন্ধকার যে জেল, সেখানে রাখা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে যে কক্ষে রাখা হয় সেই কক্ষে আপনার একটা কাঁচ ছিল, কাঁচের একটা দেওয়াল ছিল। সেই দেওয়ালের অপোজিট সাইডে কিছু ছেলে মেয়েকে নির্যাতন করা হচ্ছে। সেই নির্যাতন দেখে তার কাছে মনে হচ্ছে, মানে তাকে বোঝানো হচ্ছে যে তার ছেলে মেয়ে এবং ছেলেকে নির্যাতন করা হচ্ছে, এটা ফিল করানো হচ্ছে ওখানে। এবং তাকে শারীরিক এবং মানসিক ভাবে সেখানে কি নির্যাতন করা হয় একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তাকে তো রেপ করা হয়। এবং সেই রেপের সীমানাটা কিরকম, একটা হচ্ছে যে একজন ব্যক্তি একটা নারীকে রেপ করে, এটা যে যন্ত্রণাটা, এটা আরো ভয়ানক হয়ে যায় যখন 4-5 জন একসাথে হামাগুড়িতে নরপিশাচের মতো যদি সেই কাজটা করে। এই শারীরিক ভাবে তাকে নির্যাতন দেওয়া হয়, তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, সেখানে তাকে আপনার আঘাত করা হয় মারাত্মক লেভেলে। এরকম ভাবে ঘটনা চলতে থাকে। এবং তার বোন ডক্টর ফৌজিয়া পাকিস্তানে তার সর্বোচ্চ দিয়ে পাকিস্তান গভর্নমেন্টের কাছে এবং আন্তর্জাতিকভাবে যত জার্নালিস্ট আছে তাদের সাথে মিলে এই ডক্টর আফিয়া খোঁজ খবর নেয়। তা ঘটতে ঘটতে ঘটনাটা আপনার 2008-এ এসে পৌঁছায়। আর এইদিকে ডক্টর ফৌজিয়া তার অবস্থান থেকে সর্বোচ্চ ট্রাই করছে তার বোন কোথায় আছে এগুলো জানার জন্য। 2008-এর 15 জুলাই ঘটনাটা ঘটে। 2008-এর 15 জুলাই ডক্টর আফিয়াকে বলা হয় যে তাকে মুক্ত করে দেওয়া হবে, সে পাকিস্তান চলে যেতে পারবে। বাট তাকে ঘটনাটা তখনও সামনে আসে নাই, ঘটনাটা আসে হচ্ছে 15 জুলাইয়ের পর থেকে। 2008-এর 15 জুলাই তাকে বলা হয় মুক্ত করে দেওয়া হবে এবং তাকে ওখানকার একটা মসজিদে যেতে বলা হয়। সেই মসজিদটার নাম ছিল আপনার খালিদ বিন ওয়ালিদ মসজিদ। 15 জুলাই তাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ মসজিদে যেতে, এবং সেখানে গেলে তার ছেলে এবং মেয়ে আসবে, তার ছেলেকে তার সাথে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তারা পাকিস্তান চলে যেতে হবে। বাট সেদিন রাতে একটা কল আসে পাকিস্তান থেকে, একজন মহিলা কথা বলে। তো সেখানে তারা ভুলবশত খালিদ বিন ওয়ালিদ মসজিদের জায়গায় তারা উচ্চারণ করা হচ্ছে জিহাদ মসজিদ। মানে ডক্টর ফৌজিয়া আফিয়াকে বলা হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ মসজিদে গেলে সেখান থেকে তার মেয়েকে পাবে, মেয়েকে নিয়ে পাকিস্তান চলে যাবে, এই ঘটনাটা। বাট ভুলবশত পাকিস্তান যে ইন্টেলিজেন্স, তার কাছে খবর যায় যে তাদেরকে আপনার জিহাদ মসজিদে ওখানে যাইতে বলা হয়েছে। তো সেখানে ডক্টর আফিয়া সিদ্দিকী যায় যথারীতি নিয়মে, এবং তার ছেলেকে তার সাথে দিয়ে দেওয়া হয়। এবং তাদের যাওয়াটা এরকম ভাবে ছিল, ডক্টর আফিয়া সিদ্দিকী আপনার পুরো হিজাবি মহিলা, যেরকম মুসলিম নারীরা যেরকম ভাবে আল্লাহর দিনকে পালন করে এরকম ভাবে গিয়েছে, বোরকা পরে। এবং তাদের একটা কনসেপ্ট এরকম ছিল যে ওই সময় আবার তার এবং তার ছেলের পিছনে পাকিস্তান যে গোয়েন্দা সংস্থা একজন পিছু নিচ্ছিল। এই ঘটনাটা মানে 15 জুলাই যে ঘটনাটা, এটার সাথে আবার পাকিস্তানের একটা রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট জড়িত। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে ওই সময় মুশারফ শরীফের যে ক্ষমতাচ্যুত হওয়ার অবস্থানে চলে আসছিল। তো তাদের ইন্টেলিজেন্স মিলে তারা একটা প্ল্যানিং করে, সেটা হচ্ছে যে এখন 2008-এর যে 15 জুলাই রাতের ঘটনাটা, তো তারা চিন্তা ভাবনা করে যে এখন যদি তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হয় তাহলে তার যে ক্ষমতাচ্যুত একবার নিশ্চিত হয়ে যাবে। বাট এখন তাকে ক্ষমতা টিকে থাকতে হবে। তো তারা মিলে একটা ষড়যন্ত্র করে যে তাকে আফগানিস্তানে হত্যা করে ফেলা হবে। তো এই ঘটনাটাই রেশ এরকম ভাবে যাচ্ছে। 15 জুলাই তারা 16 জুলাই সকালে সেখানে গেল খালিদ বিন ওয়ালিদ মসজিদে, এবং ইন্টেলিজেন্স গ্রুপে একজন তাদেরকে ফলো করছে। তাদের টার্গেট ছিল যে খালিদ বিন ওয়ালিদ মসজিদে যাওয়ার পর আফগানিস্তানের যে ন্যাশনাল পুলিশ তারা তাদেরকে গুলি করবে, কারণ তার ছেলে সে সময় ছিল গ্রীষ্মকাল, তার ছেলে যে আহমদ, তাকে আপনার সুইটার, আমাদের মোটা সুইটার, তো সুইটারের সাথে আবার বড় বড় আপেল দিয়ে দেওয়া হয়েছে ভিতরে, যেন ওকে দেখে মনে হয় যে বোমারও। তো সেখানে যাওয়ার পর ওরা প্রায় সন্ধ্যা অবধি ওয়েট করছে, বাট মারিয়ামের কোনো হদিশ নাই। তো হুট করে আবার মারিয়ামের হদিশ নাই, ওরা অপেক্ষা করছে। তো হুট করে আবার কি হয়, আপনার ন্যাশনাল পুলিশ আসে আফগানিস্তানে, এসে তারা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেলে।
আবার এই মসজিদের পাশে ওনারা বেঁচে গেলেন কিভাবে, এটা ওনাদের টার্গেট ছিল ওই সময় হত্যা করে ফেলবে ন্যাশনাল পুলিশ, আর যেই ইন্টেলিজেন্সের একজন সদস্য তাদের পিছনে ছিল সেখানে তারা প্রমাণ করে রেখেছেন যে দেখো তার আফিয়া তার ছেলেকে বোমারু হিসেবে প্রশিক্ষণ দিচ্ছিল, সে একজন আল কায়দা, যে আল কায়দা ট্যাগ দিয়ে অথবা সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় সেটা তারা সেখানে প্রমাণ করে ফেলবে, এবং শেহবাজ শরীফের যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা আপনার ধরে রাখবে। কারণ আমরা জানি যে একটি যখন সেন্সিটিভ একটি ঘটনা আসে ওই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটি ঘটনা নিয়ে আসা হয়, যেন মানুষ পূর্বের ঘটনা ভুলে গিয়ে নতুন ঘটনার সাথে হয়। আর এটা 2003 থেকে তো ডক্টর ফৌজিয়া লম্বা একটা প্রটেস্ট গড়ে তোলে পাকিস্তানে তারই ধারাবাহিকতায়। কিন্তু তারই পাশে একটা দর্জি ছিল, দর্জি মালিক মোহাম্মদ আজমল মোহাম্মদী, মানে মালিক মোহাম্মদ আজমল মোহাম্মদী। ডক্টর আফিয়া অথবা তার ছেলেকে যে ওখানকার লোকেরা হেল্প করবে এরকম পরিস্থিতি ছিল না, কারণ তারা ছিল তাদের ভাষা ছিল উর্দু, আর উর্দু সেখানকার লোকেরা বুঝতো না। বাট মালিক মোহাম্মদ আজমল মোহাম্মদী পাকিস্তানে তার দর্জি ব্যবসায়ী কাজের সাথে সেটা জানতো, তো সে গিয়ে তাদেরকে বাঁচায় এবং তাদের ন্যাশনাল পুলিশে অবগত করে যে তারা টেরোরিস্ট না অথবা কোনো ভয়ঙ্কর কোনো ব্যক্তি না, তারা নর্মাল একজন সাধারণ মানুষ। তাদের ইয়াতে তারা বেঁচে যায়, এবং বেঁচে যাওয়ার ফলে এরপরে কি ঘটনা, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল পুলিশ, তাদেরকে তাদের যে জেলখানা সেখানে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে আপনার ডক্টর আফিয়াকে একটি রুমে রাখা হয়। সেই রুমের সাইজ ছিল 7.6 মিটার ইন্টু 3.6 মিটার, মানে দৈর্ঘ্য হচ্ছে 7.6 এবং প্রস্থ হচ্ছে 3.6। সেই রুম রাখা হয় এবং তার পাশে একটা পর্দা দেওয়া হয়। পর্দার তাহলে দুইটা রুম হলো, দুই রুমের মধ্যে এক রুমে তাকে রাখা হয়, অপর রুমে তার ছেলে আহমদকে রাখা হয়, এবং ওই রুমে ঢোকার দরজা হচ্ছে একটাই। তাহলে এটা ঘটনা কি গেল, 15-16 ঘটনা চলে গেল, তাহলে 17 রাতের ঘটনা। তো 17 জুলাই সবাই আপনার কি আফগানিস্তানের যত পুলিশের যেই বড় কর্মকর্তা তারা আসে সেখানে, তারা এসে ডক্টর আফিয়াকে জিজ্ঞাসাবাদ করবে, এরকমই তো নর্মালি হয়ে থাকে। আবার সাথে সাথে আমেরিকার যে সেনাবাহিনী কর্মকর্তা তারাও আসে, তারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, বাট পুলিশ যিনি কর্মকর্তা ছিল তারা রাজি হয় না। বাট সেই পুলিশ কর্মকর্তাকে সেনাবাহিনী লোভ দেখিয়ে টাকার বিনিময়ে কিনে নেয় এবং তারা জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয় যে ডক্টর আফিয়া সিদ্দিকীকে তাহলে সেদিন মুক্ত করা হলো না কেন। এক নম্বর হচ্ছে ডক্টর আফিয়া যদি সেদিন মুক্ত পাওয়া যায় সেদিন কেন মুক্ত হলো না। দুই হচ্ছে তাকে 2018 পরে ঘটনাগুলো হলো, এবং তিন হচ্ছে সে কি আল কায়দার সাথে যুক্ত কিনা। এই তিনটা কোয়েশ্চেন একসাথে আসে। প্রথমত তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল এবং আমেরিকা সরকারও চাইছিল সে একজন পাকিস্তান গিয়ে তার লাইফ লিড করে নর্মালি, আমেরিকাও চাইছিল, বাট পাকিস্তান সরকার সে সময় চায় নাই, তো সেই জন্য সে মুক্ত হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে আল কায়দার সাথে কি সে জড়িত কিনা, সে আল কায়দার সাথে জড়িত কিনা অথবা বিভিন্ন যে সন্ত্রাসী সংগঠন যেদেরকে আমরা বলে থাকি সেগুলো আপনার পরবর্তীতে প্রমাণ হয়ে যায়। 2010-এ যেই আমেরিকাতে যেই বিচার, সেই বিচারে এখানে প্রমাণ হয়ে যায়। তো আমি আবার ব্যাক করছি, প্রমাণ হয়ে যায় যে তিনি জড়িত না, জড়িত না। তো ব্যাক করছি, তো তাহলে সে মুক্ত হয়ে গেল, বাট আবার 86 বছরের যে জেলটা সেটা কেন হলো, সেটা হচ্ছে আপনার এটা তো বিচার কার্যালয়ের সময় এটা যাবে, বাট এখানে কি ঘটনা ঘটে এটা সেটা হচ্ছে যে তারা আপনার সেনাবাহিনী কর্মকর্তারা ঢুকে তারা কি একটা দাবি করে যে ডক্টর আফিয়া সিদ্দিকী নাকি তাদের সেনাবাহিনী কর্মকর্তাদের উপর একজনের উপর অ্যাটাক করে সেখানে 2টা গুলি ছুড়ে, মানে গুলি। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি একটু নর্মালি থিঙ্কিং করেন তো, আমি একটা ব্যক্তিকে গত টানা 5 বছর ধরে ইলেকট্রিক শর্ট দিলাম, একটা মেয়েকে ধর্ষণ করলাম, তাকে প্রতিদিন নির্যাতন করলাম, শারীরিক মানসিক যত রকম নির্যাতন আছে সব করলাম। এখন একটা লোক, আবার তাকে ঠিকভাবে খাবার দিলাম না, মেডিসিনও দিলাম না, কিছুই দিলাম না, তাহলে একটা লোকের কি এত পরিমাণ শক্তি আছে যে সে M4 রাইফেলের মতো রাইফেল উঠাবে? তাদের দাবি অনুযায়ী হচ্ছে একজন সেনাবাহিনী কর্মকর্তা সেখানে গিয়ে বসে দরজার সামনে, এখন ঢোকার রাস্তা একটাই। এখন ডক্টর আফিয়ার ঘটনাটা কি করছে, সে যখন তাদের শব্দ শুনতে পায় সে আতঙ্কিত হয়ে যায়, কারণ তার সাথে গত 5 বছর এই ঘটনাগুলো ঘটে। তো সে পর্দা দিয়ে দেখতে চাচ্ছিল যে যাওয়ার কোন রাস্তা আছে কিনা। তো সে যখন ওইটা দেখতে যায় তখন একজন
আমেরিকান সেনা কর্মকর্তা 9 মিলি যেই পিস্তলগুলো আছে না, ওইটা দিয়ে দুইটা শুট করার পর দেন অপর এক সেনা কর্মকর্তা গিয়ে এখন আমাদের কি হবে, সে তো নিরস্ত্র ছিল, ওনার গায়ে লাগে, ওনার গায়ে একটা গুলি লাগে এবং আরেকটা লাগে না, এখন কি হবে। এই যে এখান থেকে মূলত 86 বছরের জুলুম, জেল যাত্রা, এই পর্বটা শুরু হয়। বাট এর আগে কেন মুক্ত হইল না, 2008 কেন মুক্ত হইল না, এই প্রেক্ষাপটটা 2008 শেষ এবং 2008 থেকে এখন অবধি এটা চলতেছে কন্টিনিউয়াসলি। এখন এটা কেন মুক্ত হচ্ছে না, এটা পিছনের রিজন গুলো কি, এগুলো হচ্ছে এখান থেকে শুরু। তার উপর যে কারাগারের মধ্যে যে শারীরিক মানসিক নির্যাতন হয়েছে এবং তার ধর্মীয় স্বাধীনতাও হরণ করা হয়েছে, এই যে সামগ্রিক তার উপর যে নির্যাতন হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছে? আমি এই নির্যাতনের দুইটা চ্যাপ্টার এখানে আছে, একটা হলো আফগানিস্তান চ্যাপ্টার আর একটা হলো আমেরিকান চ্যাপ্টার। আফগানিস্তান চ্যাপ্টারে তিনি যে বন্দী ছিলেন প্রথম অবস্থায়, এটা সিআইএর অধীনে ছিল। এই পুরা কারাগারটা নির্যাতনটা আফগানিরা করে নাই, আফগান মুসলমানরা করে নাই, এটা করেছে সিআইএ। এবং এই নির্যাতনের এমন অবস্থা হয়েছিল তো শারীরিকভাবে তার সবগুলো দাঁত নষ্ট হয়ে গেছিল এবং তিনি ট্রমাটাইজ হয়ে গেছিলেন, একাধিকভাবে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে। মানে এটা একটা নারীর উপর যে এই অত্যাচার হতে পারে, এটা মানে কল্পনার বাইরে। বাট তিনি এটার জন্য কোনোভাবেই মানে ছিলেন না, প্রস্তুত ছিলেন না। সাধারণ একজন পারিবারিক পরিবেশে বড় হওয়া একজন নারীর পক্ষে এই নির্যাতন সহ্য করাটা কঠিন ছিল, যার কারণে স্বভাবতই তিনি কি হয়েছিলেন, ট্রমাটাইজ হয়ে গেছিলেন, মানসিকভাবে বেদিশা হয়ে গেছিলেন। ভয়ে এত, ওই যে যখন সেনাবাহিনী আসলো তখন তিনি ভয়ে কাঁপছিলেন যে এখন হয়তো আরেকটা টর্চার তার উপর পড়বে। যাই হোক, এরপরের টর্চার আপনারা জানেন, যেটা আমাদের তরিকুল ইসলাম বলল, যে এখানে আমরা আমাদের জনগণকে রাজনীতির বলি বানিয়েছি। আমরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে রক্ষা করার জন্য যাকে ইচ্ছাই বলে দিতে পেরেছি। যেভাবে আমরা হাসিনার সময় দেখেছি, আমাদের অনেক সেনা অফিসারকে, অনেক সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে শেষ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর লোকদেরকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেম চিত্রটাই যেন পাকিস্তানে দেখেছি। বিশেষ করে ওই সময় আমেরিকান এবং পাকিস্তানের সাথে যে এলাই হয়ে কাজ করছিল আল কায়দার বিরুদ্ধে, তালেবানদের বিরুদ্ধে, এই শুধু আফিয়ান আর অনেক মানুষই তখন যাদের ইতিহাসে এখন যাদের নাম আসে। আমরা যেহেতু আফিয়ার তিনি একজন নারী হিসাবে এবং একজন মজলুম হিসাবে তার বিষয়ে কথা বলছি, যার জন্য আমি ওনাদের বিষয়টা এখন আনছি না। এরকম সংখ্যাটা একজন না, শতাধিক, হাজার হাজার মানুষ এই সাফারার হয়েছিল। আফিয়া তার মধ্যে একজন মানে উল্লেখযোগ্য। তো আমি বলবো যে এই অবস্থায় আমেরিকাতে যখন যাওয়া হলো, তখন এরা এদিকে মুভমেন্ট, ওনার বড় বোন ডক্টর ফাউজিয়া সিদ্দিকী ওনার মুক্তির জন্য গ্লোবালি কাজ করলেন। গ্লোবালি কাজ করতে গিয়ে তিনি তখন হিউম্যান রাইটস যে যারা কাজ করে তাদেরকে তিনি ইনভলভ করলেন, এবং তার ইন্টারন্যাশনাল লয়ার যারা ছিল তাকে যখন আমেরিকান না হলো, তখন তো স্বাভাবিকভাবেই ওখানে রাইটস আছে লয়ার ধরা, স্টিফেনকে তখন তারা কি করেন, তাকে নিয়ে আসলেন এবং তার মাধ্যমে তিনি তাদের কাছে পৌঁছালেন যাতে আইনিভাবে তাকে কি করা যায়, রক্ষা করা যায়, আইনিভাবে বাঁচানোর চেষ্টা করা হয়। তিনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছিলেন এবং তাকে ওই যে লাস্ট মিথ্যা অভিযোগে যখন কোনো প্রমাণই আমেরিকান গভর্নমেন্টের কাছে ছিল না, তাকে টেররিস্ট সাজানোর, আল কায়দা সাজানোর বা তালেবান সাজানোর এরকম যেন কোনো প্রমাণ তারা পায় নাই, তখন আরেকটা ওই যে যেটা লাস্ট ফেক একটা দিয়ে তার উপর গুলি চালানো ঘটনাকে কেন্দ্র করে তিনি এদের উপর সেনাবাহিনী গুলি চালানোর মানে ঘটনা সাজিয়ে এইটা পুরোটাকে উপস্থাপন করা হয়েছে জুরিদের সামনে। এইটা তখন ডিফেন্স করছিলেন তার উকিল। ডিফেন্সের পরেও তাদের আমেরিকান যারা অ্যাডভাইস ছিল, সলিসিটার ছিল, তাদের এই রেফারেন্স এগুলোর মাধ্যমে শেষে জাজ তাকে ওই মিথ্যা অভিযোগের তাকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তার প্রায় 86 বছরের জেলের নিয়ে দেওয়া হয়। এই যে এটা ছিল আমেরিকান আদালতের জাস্টিস যেটা হয়েছিল, এটাকেও ব্রেক করেছে। পরবর্তীতে আমেরিকান জাস্টিস যারা এটা নিয়ে কথা বলেছেন, তার আইনের যে নিয়ে তারাও
মানে আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, আমেরিকাতে আদালতেও এরকম মিথ্যা হতে পারে, এটা কিভাবে সম্ভব? এটা তখন আমেরিকান সোসাইটিতে আলোচনা হয়েছে, ওখানে অ্যাক্টিভিস্টরা কথা বলেছেন, এবং গ্লোবালি এটার এখন একটা চলে আসছে যে না, এটা তার উপর ইনজাস্টিস করা হয়েছে, তার উপর মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, এবং তাকে ওখানে স্টিল না, মানে পৃথিবীর অল্প কয়েকটা ঘটনা এরকম আছে যে দীর্ঘদিন তাকে একাকিত্ব জেলে রাখা হয়েছে, এটা খুবই রেয়ার আমেরিকান সোসাইটিতে। অপরাধীদেরকে এরকম, বড় বড় অপরাধীদেরকে এরকম শাস্তি দেওয়া হয় না, তার উপর এই শাস্তিটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এইটার পিছনেই আমরা তাকে স্টিল নাও তিনি বেঁচে আছেন, এবং তিনি আশাবাদী। এবং আপনারা একটা জানেন, তিনি একটা মেসেজ পাঠিয়েছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। আচ্ছা, যে তাকে আমরা সেই মেসেজে যাব, তার আগে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল আফিয়া মুভমেন্ট নামে একটি ফাউন্ডেশন তৈরি হয়েছে, এবং তার বোন ফৌজিয়া সিদ্দিকী এটা নিয়ে কাজ করছেন, তিনি এখন প্রেসিডেন্ট হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। এই ফাউন্ডেশনের মানে প্রতিষ্ঠাটা কিভাবে হয়, এবং এখন গ্লোবালি যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন, যেটা কিভাবে হচ্ছে বা কতদূর ফলপ্রসূ হতে পারে। দেখেন, যখন মানুষ আইনিভাবে তার অধিকার থেকে বঞ্চিত হয়, তার লিগ্যাল রাইটস থেকে যখন বঞ্চিত হয়, তখন সে জনগণের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। স্বভাবতই যেহেতু তার বোন, তিনিও খুব বড় লেভেলে শিক্ষিত, বড় ডাক্তার, সার্জন, তিনি আমাদের মৃগী রোগ যে আছে এটার উপর বা পৃথিবীতে কয়েকজনের মধ্যে একজন, মানে এবং পাকিস্তানের মধ্যে সেরা কয়েকজনের মধ্যে একজন, এটার উপর তার এক্সপার্টাইজেশন, তার ফ্যামিলি ওই লেভেলের। তিনি তখন দেখলেন যে আমার বোনকে তো বাঁচানোর কোনো রাস্তা নেই, তখন তিনি মানুষের কাছে আসছেন যে আমার একটা নির্যাতিত বোন, এবং এই বোনটা আপনার উম্মার একজন সদস্য, সে আমাদের মতো ইমান রাখে, সে আমাদের মতো বিশ্বাস রাখে, সে আমাদের মতোই নামাজ সালাত এবং আমাদের দিনদারিতা পালন করে। একটা বোনকে আপনারা এইভাবে একটা নির্যাতনের উপর ছেড়ে দিবেন আপনাদের চোখের সামনে? এভাবে আমাদের সরকারও করলো, আবার আরেকটা বিদেশি সরকারও তার উপরে নির্যাতন করলো। তাহলে আমরা কি জাতির কাছে পৃথিবীতে সত্য খুঁজে পাবো না? আমরা কি ইনসাফ পাবো না? যে ইনসাফের জায়গা থেকে তখন তিনি একটা মানে গ্লোবালি প্রথমে শুরু করেছেন পাকিস্তানে, যাতে পাকিস্তানের জনগণের অ্যাওয়ারনেস হয় যে আমাদের একজন নারী, আমাদের একজন বোন এইভাবে নির্যাতিত হয়েছে। এই অবস্থা এখান থেকে তিনি শুরু করলেন। তার সাথে ওই সময়ে অনেক হিউম্যান অ্যাক্টিভিস্ট যারা ছিলেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারা খুব সহজে তাকে এটা সাপোর্ট দিলেন। আমি তাদের এখানে যাওয়ার পরে দেখলাম গ্লোবালি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম। এখানে আমি আরেক ছোট প্রশ্ন করি যে গ্লোবাল হওয়ার পর এখন সম্ভবত আফিয়া মুভমেন্ট বাংলাদেশও প্রতিষ্ঠিত হয়েছে, এবং বাংলাদেশের একটি অবস্থান আমি দেখছি, আপনি ভাইস অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটার সাথে কানেক্টিংটা কিভাবে হয় বা এটার আমরা জানেন, তিনি যখন এটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীতে ছড়াই দিচ্ছেন, মানে আমরাও এই মুভমেন্টে জড়িত হওয়ার আগে ওনার ভিডিওগুলো দেখেছি, তার বক্তব্য শুনেছি। এরপরে আমাদের এখানে অনেকে বক্তব্য রেখেছেন এই বিষয়ে, লেখালেখি হয়েছে। আমাদের একটা ধারণা ছিল, বাট আমরা তাদের সাথে ডাইরেক্ট কোনো এনরোলমেন্ট ছিল না। গত 2 বছর আগে, বছর 2 আগে আমাদের এই 2024 সালের ডিসেম্বর, সরি 2025 সালের জানুয়ারি মাসের 12 তারিখ সম্ভবত, মানে এটা আমি একটু শেয়ার করি যে এটা কিভাবে বাংলাদেশে আসলো। তো আমি 2019 সালে একটা ভিডিও দেখেছিলাম একজন মাজলুম মহিলা নিয়ে, তো সেটা ওনার নাম ছিল ডক্টর আফিয়া। 2024 এসে 24 ডিসেম্বর মাসে, তাহলে এখানে 5 বছর পর সেম মহিলার একটা হিস্ট্রি আসলো। তো আমি রিলেট করতে পারলাম যে আমি 2019 সালে এই মহিলারই একটা গল্প শুনেছিলাম, এখন এই 2024 এসে শুনলাম। তো ওনার ব্যাপারে রিসার্চ করলাম। তো সামহাও আমি আবার কোনোভাবে পাকিস্তানে যিনি সিনিয়র মেম্বার এই মুভমেন্টে শুরু থেকে যিনি ছিলেন আইয়ুব ভাইয়ের সাথে সামহাও আমি কানেক্টেড হই। দেন আমাদের কথাবার্তা হয়, আইয়ুব ভাই আবার আমাকে ডক্টর ফৌজিয়ার সাথে কানেক্টেড করাই দেয়। দেন আমি ওনাকে মেসেজ দিতে থাকি, দেন উনি আমার সাথে কথা বলে, এবং আমি ওনাকে একটা ফাইল পাঠাই যে মুভমেন্টটা কিভাবে চালানো উচিত, ওনাদের ভুলগুলো কোথায়, আমার অ্যাডভাইসগুলো কোথায়। দেন 2025 সালের জানুয়ারি মাসের 12 তারিখে সম্ভবত রাত্রে, বাংলাদেশ টাইম রাত্রে 12টা এবং আমেরিকার টাইম সম্ভবত সকাল হবে, ওই সময় 8টা 9টা, উনি আমাকে কল দেয়। আমরা অনেক লম্বা সময় কথা বলি।
তো ওখান থেকে শুরু হয় যে আফিয়া মুভমেন্ট বাংলাদেশ চ্যাপ্টার। উনি আমাকে বলতে থাকেন যে বাংলাদেশে এটা কি কিভাবে, বাংলাদেশে ডক্টর আফিয়াকে কেউ চিনে কিনা। দেন আমি বলি যে বাংলাদেশে তো ওনারকে চিনে না এমন কোন লোক বর্তমানে পাওয়া খুবই কম। মানে ওই সময়, আর ওই সময় তো ওনার পিটিশনে জানেন যে বাইডেনের যে পার্ডন যে ক্ষমতা বলে ওনাকে মুক্ত করার, ওটা চালু হয়। তো আমাদের বাংলাদেশে যারা হিউম্যান রাইটস আছেন, বিভিন্ন জার্নালিস্টরা আছেন, বিভিন্ন মিডিয়া আছে, পত্রিকা আছে, ইসলামিক স্কলার আছে, সবাই লেখালেখি করে, হিউজ একটা ফ্যান। তাকে আমি জানাই। দেন আমি স্যারকে জানাই ব্যাপারটা যে স্যার এরকম ঘটনা। দেন স্যার বলে যে যেহেতু এটা আন্তর্জাতিক একটা বিষয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা বিষয় আছে, আমাদেরকে আরো একটু জানতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। স্যার ওই জানুয়ারি 15 তারিখের পর স্যার 15 তারিখে আমি স্যারকে জানাই। আমি এখানে এড করি। তো তারিক আমার সাথে যখন এই বিষয়টা শেয়ার করলো, আমার প্রি একটা নলেজ ছিল, আর যেহেতু আমরা এটার একটা এলিগেশন ছিল তার বিরুদ্ধে যে তিনি আল কায়েদার সাথে জড়িত ছিল, তালেবান বা টেররিস্টদের একটা, যার জন্য আমরা তখন বিষয়টাকে জড়িত হওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে বলছি তুমি তাড়াহুড়া করো না, আমি বিষয়টা একটু দেখি, স্টাডি করি এবং তাদেরকে একটু বুঝি, তারপরে আমরা নামবো। যদি সত্যি উনি দেখি যে না নির্যাতিত, তা আমরা নির্যাতিত মানুষের মাজলুমের পক্ষে কাজ করব, কোনো অসুবিধা নেই। তো ইতিমধ্যে আমি বললাম ওনার সাথে, তখন আমি ডাইরেক্ট কানেক্টেড হয়ে গেলাম, ফৌজিয়া সিদ্দিকীর সাথে কথা বললাম, এবং ফৌজিয়া সিদ্দিকী এবং তার লয়ার স্টিফেন, তিনি ইংল্যান্ড থেকে, ফৌজিয়া পাকিস্তান থেকে, এবং আমরা দুজন জয়েন করে একটা জুম মিটিং এ আমরা কথা বললাম। কথা বলার পরে আমাদের অনেক কোয়েশ্চেন ছিল, তো এই কোয়েশ্চেন গুলো তাদের কাছে উপস্থাপন করলাম, এবং বাস্তব তার অভিযোগগুলো কি, এগুলো তিনি যখন রিপ্লাই করলেন আমাদের কাছে বেশ ভালো লাগলো যে না আসলে তিনি মাজলুম, আমার কাছে কিছুটা মনে হলো। এরপরে আবার আমি আরো কিছুদিন সময় নিলাম যে আমি, ওটা তো ওনাদের বক্তব্য, আমি আরো পার্সোনালি খবর স্টাডি করছেন লম্বা সময়। এর 1-1.5 মাস পরে ডক্টর ফৌজিয়া সম্ভবত বিকাল বাংলাদেশ টাইম বিকাল 3টা এবং পাকিস্তান টাইম ওই সময় সম্ভবত 2টা আমাকে হুট করে একদিন একটা ভয়েস পাঠালো যে দেখেন আমরা বাংলাদেশে ওই মুভমেন্টটা চালু করতে চাই আমার বোনকে মুক্ত করার জন্য, আপনারা কি হেল্প করতে পারেন? দেন আমি স্যারকে ডিরেক্ট সাথে সাথে কল দিই। তো স্যার বলে যে আমাকে আর একটা সপ্তাহ সময় দাও, দেন আমি তোমাকে ফাইনাল একটা কথা বলবো। দেন আমাকে স্যার 1 সপ্তাহ পর ফাইনাল বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তুমি চাইলে দায়িত্বটা নিতে পারো। তো সেখান থেকে আমাকে ডক্টর ফৌজিয়া বাংলাদেশ আফিয়া মুভমেন্ট চ্যাপ্টার অফিসিয়ালি ঘোষণা করে এবং খুলে প্রেসিডেন্ট বানায়, দেন স্যারকে চিফ অ্যাডভাইজার বানায়। বাট একটা মুভমেন্ট তো ফোনে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা অনলাইন আমাদের রিসার্চ পেপারের মাধ্যমে এটা নিশ্চিত হতে পারি না যে মুভমেন্টটা ভবিষ্যতে মানে আদৌ কি এটা চালানো যাবে কি যাবে না, বা দেশের সাথে সাংঘর্ষিক কিনা, বা তিনি সত্যিকার অর্থে ওখানে রিলেটেড কিনা, বিভিন্ন যে ট্যাগ দেওয়া হচ্ছে। তো এগুলো আমাদের মাঝে তখন একটা কোয়েশ্চেন ছিল। দেন একদিন এই বছরই 2026 সালে 2রা মার্চ আমাদেরকে ইনভাইট করা হয় পাকিস্তানে গ্লোবাল আফিয়া সামিট নামে একটা প্রোগ্রামে। সেখানে আমাদের দুজন 2রা ফেব্রুয়ারিতে সেখানে স্যার এবং আমাকে ইনভাইট করা হয়। বাট স্যার গিয়েছিলেন কিন্তু আমি আমার ব্যক্তিগত কারণে যেতে পারিনি। দেন স্যার সেখানে গিয়ে ফুললি কনভেনশন না, এটা অথেন্টিক এবং আমরা এই মাজলুম বোনের জন্য কাজ করতে পারি। দেন স্যার সেখান থেকে বলেন। এখানে আমি তখন এটা সুযোগ করছিলাম যে আমরা তো শুনলাম এরপরে গ্লোবালি তাদের যে কানেক্টিভিটি ছিল, যারা তার সাথে জড়িত ছিলেন তাদেরকেও আমরা ইয়ে করলাম, তাদের সাথে টাচে গেলাম, দেখলাম যে বেশ বড় বড় দায়ীরাও তাদের সাথে জড়িত, বড় বড় দায়ীদেরও বক্তব্য আছে ওনার এই বিষয়টা নিয়ে। তখন আমার একটা মনের ভিতর ইয়ে থাকলো যে না তাহলে আমরা যে সন্দেহ বা তারা যে এটা ছিল, এটা পুরোটাই একটা ভুয়া দিয়ে দিয়েছে, তার উপর ব্লেম দিয়েছে এবং তিনি এটা থেকে মুক্ত। এরপরে আরেকটা অপেক্ষা ছিলাম যে ডাইরেক্ট যাওয়ার সুযোগ থাকলে আমি ডাইরেক্ট যাব। তো ইতিমধ্যে তিনি দাওয়াত দিলেন গ্লোবাল সামিট যেটা ছিল যারা ভলেন্টিয়ারদের নিয়ে, সেখানে আমি ডাইরেক্ট গেলাম। যাওয়ার পরে মাশাআল্লাহ ওখানে যাওয়ার পরে দেখলাম পাকিস্তানের সবগুলো দল, হ্যাঁ ওখানে জামাত ইসলাম ছিল, ওখানে পিপলস পার্টির নেতৃবৃন্দ ছিল, ওখানে আমাদের পাসবান ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ ছিলেন, হ্যাঁ আলতাফ শাকুর ভাই ছিলেন, ও তো উনি সেকেন্ড ম্যান হিসেবে ওখানে কাজ করছেন। সবার সম্মিলিত হয়ে একটা বড় একটা গ্যাদারিং ছিল, যেটা তখন আমার কাছে ট্রাস্ট হয়েছে না এই লোকগুলো আসলেই কাজ করছেন এবং তিনি আসলে মাজলুম, তাকে পক্ষে আমরা, এবং তখন ওখানে আমি ঘোষণা দিয়ে আসে যে
আপনাদের Officially আমরা অফিসিয়ালি আমরা বাংলাদেশে কাজ শুরু করব এবং যতগুলো মিডিয়াতে আছে আমাদের মিডিয়াতে আমরা যাব এবং আমাদের যত আমাদের সাধ্যের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব উম্মার একজন নারীকে, উম্মার একজন বোনকে সাহায্য করার জন্য আমরা এবং মাজলুম বোনকে সাহায্য করা আমাদের ইমানি দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব। এবং এখানে আন্তর্জাতিকভাবে কারা জড়িত স্যার নামটা একটু হয়তো স্কিপ হয়ে গিয়েছে। আমরা জানি মুফতি মেইং যে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার, এবং আমরা জানি যে সে হচ্ছে সাউথ আফ্রিকার গভর্নমেন্ট তাকে প্রাইভেট প্লেন গিফট করার কথা বলেছে, বাট সে নেয় নাই। তো ওনার মতো ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার এখন জড়িত, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার শেখ উমর সুলাইমান, তিনি জড়িত। তিনি কথা একটু পরে আসবে আমাদের পরে। ইয়াসির আল কাদির স্যার সেখানে জড়িত, মানে ইন্টারন্যাশনাল ভাবে রেনাউন্ড ইসলামিক সুলাইমান, ইংল্যান্ডে উমর সুলাইমান, মানে ওনারা সবাই জড়িত এখানে। শুধু আন্তর্জাতিক ভাবে জড়িত বলতে ওনারা এটাকে উম্মার কাজ হিসাবে, উম্মার একজন মাজলুম নারী, তিনি মানে বিচারহীন অবস্থায় মানে মাজলুম অবস্থায় আছেন, তাকে সাহায্য করা দরকার। ওরা প্রত্যেকের বক্তব্য আমার কাছে স্পষ্ট। এবং যখন যে স্টেপ নিয়ে তাদেরকে হেল্প করা দরকার হয় গ্লোবালি, তো ওখান থেকে গ্লোবালি ছড়ানো। এবং গ্লোবালি কারা কারা জড়িত, যেমন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন অফিসিয়ালি জড়িত। স্যার একটু পরে ঘোষণা দিয়ে দিন ইনশাল্লাহ। বাংলাদেশ জড়িত আছে, সেখানে কানাডা হেল্প করছে, তুরস্ক, মালয়েশিয়া, জাপান, জার্মান, লন্ডন, কানাডা, আমেরিকাতে আছে, মানে অনেকগুলো দেশ, মানে আমার সবগুলো মনেও নাই, এতগুলো দেশ। আমরা ইতিমধ্যে বাংলাদেশের গ্লোবাল আফেয়ার মুভমেন্টের চ্যাপ্টার খুলেছি, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, ফেসবুকে পেজ খোলা আছে, এটার উপর আমরা ক্যাম্পেইন করছি। এবং সর্বশেষ আমরা এই মুভমেন্ট নিয়ে যে বিষয়গুলো দেখেছি যে প্রায় 10 লক্ষ মানুষের সিগনেচার নেওয়া হয়েছিল কোন একটা পিটিশনের জন্য, সেটার আপডেট কি? সেটা কি কারণে ব্যর্থ হলো? সেটা ব্যর্থ হলো আসলে ওখানে আপনার মিডিয়ার যে এর মাধ্যমে যে পিটিশনটাকে দেওয়া হয়েছিল 10 লক্ষ লোকের, ওখানে তারা যাচাই বাছাই করে 10 লক্ষটাকে তাদের যে ক্যাটাগরির মধ্যে মানে পড়ে নাই, এর মধ্যে অর্ধেক হয়েছে, অর্ধেকটা তারা বাদ দিয়েছে। এই বাদ দেওয়ার কারণে ওনাকে তখন তারা দিতে পারে নাই, মুক্তির জন্য টাকার প্রস্তাবটা দিতে পারে নাই, তার মুক্তিটা এখানে আটকে গেছিল। আমি যখন পাকিস্তান গেলাম তখন ডক্টর ফৌজিয়া ওনার বোন সিদ্দিক বললেন যে আপনারা এটার জন্য একটু চেষ্টা করেন। তখন আমি ইতিমধ্যে আমি বললাম যে এখানকার যে দুইটা ঘটনা, পাকিস্তান সরকারের ঘটনা এবং আমেরিকার ঘটনা, পাকিস্তান সরকারের ঘটনা, আমি তো বললাম যে পাকিস্তান সরকার চাইলে তো খুব ইজিলি এটা ইয়ে করতে পারে, কেন করতে পারে না? তখন ওনার ওই প্রোগ্রামে আসছিলেন গ্লোবাল সামিটে ওনার অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইমরান শরীফ খান, তার সাথে আমার ডাইরেক্ট কথা হলো যে ভাই আমি জানতে চাই বলেন তো পাকিস্তান সরকার কেন তাকে এই ইয়েটা করছে না? ওখান থেকে বলা হয়েছে যে আমেরিকান যে পাকিস্তান সরকার থেকে যদি তার কাছে আমেরিকান গভর্নমেন্টের কাছে ইয়ে দেওয়া হয়, রিকোয়ারমেন্ট দেওয়া হয়, ছেড়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়, তাহলে তাকে সহজেই ছেড়ে দেবে। তখন উনি বলেন দেখেন এটা করবে না পাকিস্তান, আমরা অনেক চেষ্টা করছি, পাকিস্তান সরকার করছে না। আর এটা করলেই আগের যে সকল সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে জড়িত ছিল সবার নাম বেরিয়ে আসবে, এবং এটা করলে মানে এখনকার যে তারা যে মিস্টেকগুলো করেছিল, তাকে অন্যায়ভাবে দেশের বাইরে দিয়েছিল, এটা তো সবাই ইয়ে হয়ে যাবে, তাদের বড় বড় শাস্তি হয়ে যাবে। যার জন্য তারা চায় না এটাকে কি করার, মিডিয়াতে আনার, এটার জন্য ইয়ে করার, এবং এটাই মূল বাধা। যার জন্য আমরা এখন চাচ্ছি যে এইটাকে ছাড়াই যাতে আমরা গ্লোবালি একটা প্রেশার দিয়ে একটা সমর্থন দিয়ে যেন আমরা কি করতে পারি, তাকে এখানে ছাড়াই নিয়ে আসতে পারে। এই জন্য তারা চাচ্ছে বাংলাদেশ চ্যাপ্টারে আমরা করেছি যে আমরা এখান থেকে আমাদের সাইনের মাধ্যমে পিটিশনটা যেন তাদের কাছে পৌঁছাইতে পারি, এবং এটা সংখ্যাটা এখন 1,2,1 দরকার আমাদের এই মুহূর্তে। এবং এটা কি এখনো প্রক্রিয়াধীন? হ্যাঁ, এখনো প্রক্রিয়াধীন আছে। আমি একটু ইনক্লুড করতে চাই যে আপনি কোয়েশ্চেনটা করেছেন যে 10 লাখ মানে 2024 ডিসেম্বর থেকে 2025 ফেব্রুয়ারি মাঝামাঝি সময় যে পিটিশনের সাইনের ব্যাপারটা, অ্যাকচুয়ালি 15 লক্ষ সাইন হয়েছিল ডিউরেশন অনুযায়ী, বাট তৎকালীন প্রেসিডেন্ট যে ছিল আমেরিকার বাইডেন, তো বাইডেন অফিস নিয়ম অনুযায়ী যখন নির্ধারিত পরিমাণ পিটিশন সাইন হয় যে গ্লোবালি একটা গ্লোবাল ইস্যুতে, তো আমেরিকার নিয়ম অনুযায়ী এটাকে সাইন করে রিলিজ দিয়ে দেওয়া হয়। বাট যেহেতু তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট তেমন একটা মানে আগ্রহ দেখায় নাই, তো তারা কি করেছে, একটা রিজন দেখিয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার কত,
সোশ্যাল মিডিয়া ফলো তো 7 লাখ, তাহলে বাকি 8 লাখ কোত্থেকে আসলো? তারা এরকম একটা প্রশ্ন উত্থাপন করছে যে বাকি 8 লাখ হয়তো আপনার টাকা দিয়ে কিনেছেন পিটিশন, তো এটা অথেন্টিক না, এই কথা বলে পিটিশনকে করতে হয়। তো এই জন্য ডক্টর ফৌজিয়া সবার কাছে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশে গ্লোবাল আফিয়া মুভমেন্ট নামে যে পেজটা, এটাকে ফলো করার জন্য, যেন পরবর্তীতে যদি কোনো পিটিশন এরকম দেওয়া হয় যেন সেটা অথেন্টিক মনে হয়। এখন আসেন যে বাংলাদেশে আপনি কোয়েশ্চেন করেছিলেন যে এরকম কোনো এখন আছে কিনা। বাংলাদেশে গতকালকে রাতে আমার কথা হচ্ছিল ডক্টর ফৌজিয়ার সাথে যে পাকিস্তানের 14ই অগাস্ট হচ্ছে পাকিস্তানের আজাদির দিন, এবং তো এই উপলক্ষে এবং সেপ্টেম্বর হচ্ছে ন্যাশনাল ইউনাইটেড নেশনের জাতীয় সভা, আন্তর্জাতিক সভা, সাধারণ সভা। তো সেখানে এই দুইটা কেন্দ্র করে ডক্টর ফৌজিয়া আবার একটা পিটিশনের কার্যক্রম চালু করেছেন, যেটা অগাস্টের মধ্যে 1 লাখ লাগবে। তো তিনি এখন আপাতত 10,000 মতো হয়েছে। গত কয়েকদিন আগে ডক্টর ফৌজিয়া এটা ওপেন করেছেন। তো গতকালকে তিনি রিকোয়েস্ট করেছেন যেন আমি আমাদের বাংলাদেশি লোকদেরকে বলি যেন তারা পিটিশনটা সাইন করে, যেমন 2024 ডিসেম্বর থেকে 2025 ফেব্রুয়ারি অবধি করেছিল। এটা অগাস্টের আগে আগেই করতে হবে, মানে অগাস্ট মাস শেষ হওয়ার আগে, বিকজ সেপ্টেম্বরে পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যাবেন সেখানে, যেন সেখানে গিয়ে তিনি উত্থাপন করেন। কেন এটা করেছেন, এই অগাস্টের আগের যে জুলাই মাস ছিল, তো জুলাই মাসে ডক্টর ফৌজিয়া ইসলামাবাদ গিয়েছিলেন শাহবাজ শরীফের সাথে দেখা করতে। তো সেখানে তাদের সাথে নেগোসিয়েশন হয়েছে একটা, তো সেই নেগোসিয়েশনের আলোকে মূলত আবার একটা পিটিশন সাইন করেছে, এবং ডক্টর ফৌজিয়া বাংলাদেশের লোকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, যে মেসেজটা আমি শোনাতে চাই একটু। এবং তিনি বাংলাদেশি মানুষদের কাছ থেকে খুবই আশা করছেন যে আমরা যেহেতু একটা সময় এক ছিলাম, দেন একটা মিসকনসেপশনের জন্য আলাদা হতে হয় ভৌগোলিক অবস্থানের কারণে, তো সব মিলে তিনি 2024-এর যে সাপোর্ট, সেই সাপোর্ট আলোকে, যেহেতু এর আগে আমি 10 লাখ জেনেছিলাম, কিন্তু 15 লাখ যদি সাইন হয়ে যায়, তাহলে এবার যদি নতুন পিটিশনের জন্য সাইন প্রয়োজন হয় মাত্র 1 লাখ, আশা করি এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো তিনি খুব আশা নিয়ে একটি মেসেজ দিয়েছেন। তিনি আমার তিনার সাথে কথা হয়েছিল, কথা বলার পর তিনি আমাকে একটা ভয়েস পাঠান। তিনি সে ফোন করে বলছিলেন, আমি আশাবাদী যে আমার বোন যদি মুক্ত হয়, সে মুক্ত হওয়ার পিছনে বাংলাদেশি মানুষদের খুবই গুরুত্বপূর্ণ অবদান থাকবে, এবং আমি তাদের কাছে আজীবন ঋণী থাকবো। এবং তিনি বলেছেন যে বাংলাদেশে তিনি খুব দ্রুত আসতে চান, এই ব্যাপারে ইনশাল্লাহ স্যার আমাদেরকে জানাবেন। তো আমি একটু ভয়েসটা শোনাতে চাই, যদি লম্বা একটি ভয়েস। अस्सलाम वालेकुम तारिक, हमें इस पिटीशन में, चूंकि ये चीफ ऑफ आर्मी स्टाफ और वजीर आजम पाकिस्तान के अमेरिका जा रहे हैं सितंबर में यूनाइटेड नेशंस के उसमें, और 14 अगस्त अगस्त जो है वो पाकिस्तान की आज़ादी का महीना है। तो आज़ादी में पाकिस्तान की बेटी की आजादी क्यों नहीं है? ऐसी कैसी आजादी की बेटियां जो हैं वो कैद में हों? तो हमने चीफ ऑफ आर्मी स्टाफ, हमारे फील्ड मार्शल जो हैं, माशाल्लाह बहुत इज्जत है उनकी, तो उनसे दरखास्त की है पिटीशन में कि वो अपना असर रसूख इस्तेमाल करते हुए हमारी हुकूमत को बोलें कि वो अमेरिकन हुकूमत से कहे कि बस अब आफिया को कंपैशनेट ग्राउंड्स पे, नो पॉलिटिक्स, नथिंग, ओनली प्योर ह्यूमैनिटेरियन कंपैशनेट इंसानी हमदर्दी की बुनियाद पर रिहाई दे दे। ये पिटीशन है पूरी दुनिया के लोगों से हमारी अपील है कि प्लीज इसको साइन करें, और जल्दी से जल्दी अगस्त का महीना खत्म होने से पहले एटलीस्ट 1 लाख 10 लाख हो जाए, उससे ज्यादा, जितने ज्यादा सिग्नेचर्स होंगे उतना इसका इम्पैक्ट होगा। प्लीज आस्क एवरीवन टू साइन दिस, टू फॉलो लाइक आफिया मूवमेंट। তাহলে বুঝতে পারছেন দর্শক, আপনারা শুনছিলেন আফিয়া সিদ্দিকী, তার বোন ফৌজিয়া সিদ্দিকী পুরো পৃথিবীবাসীর কাছে, পুরো মুসলিম উম্মাহর কাছে একটি আবেদন করেছেন। ইতিপূর্বে ওনারা পিটিশনের জন্য প্রায় 10 লক্ষ সাইন
নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানে 15 লক্ষ সাইন কিন্তু পূরণ হয়েছিল, কিন্তু সেটা আমেরিকার সরকার খুব সামান্য একটি ইস্যুতে সেটাকে নাকচ করে দেয়। তো সামনে আরো একটি নতুন করে একটি মানে উদ্যোগ নিয়েছেন তারা, সেখানে 1 লক্ষ সাইন লাগবে। আশা করি এটা খুবই সামান্য এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছেন যে যদি 1 লাখ আমরা সাইন করি, তার সাথে যে জুলাই একটা মিটিং হয়, সেখানে মার্শাল আসিম মুনির এবং শাহবাজ শরীফের যে কথা হয়, এবং সেপ্টেম্বরে হচ্ছে ইউনাইটেড নেশনের আন্তর্জাতিক সভা, তো সব মিলে একটা আশা তিনি রাখছেন যে বিষয়টা হলো এটা যেন আবার আলোচনায় আসে এবং দেশ বিদেশ সব জায়গায় যেন এটা আলোচিত হয়, এবং সব জায়গায় যখন এটা আলোচিত হবে তখন সরকারের উপর একটা চাপ প্রয়োগ হবে। সেই চাপের জন্য আমরা আশা করব যে যারা আমাদের এই ভিডিওটি যারা দেখছেন আপনারা সকলেই দয়া করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সেখানে সাইন করবেন। আর সাইন করার জন্য আমাদের আফিয়া সিদ্দিকী মুভমেন্ট বাংলাদেশ নামে যে আমাদের দুইটা পেজ, একটা হচ্ছে আন্তর্জাতিক যে গ্লোবাল আফিয়া মুভমেন্ট, সেটা পেজের নাম হচ্ছে গ্লোবাল আফিয়া মুভমেন্ট, আর বাংলাদেশটার নাম হচ্ছে আফিয়া মুভমেন্ট বাংলাদেশ চ্যাপ্টার। আমি আমাদের যারা দর্শক আছেন সবাইকে বলবো যে ডক্টর আফিয়া সিদ্দিকীকে নিয়ে 2024 সেই শুরু থেকে বিভিন্ন স্ক্যাম হচ্ছে, অর্থ সহকারে নানা স্ক্যাম। তো স্ক্যামে আপনারা ফাঁদে পা দিবেন না, যেটা মানে বিভিন্ন যারা হট টপিক হয়, সেই হট টপিককে কেন্দ্র করে যারা নিজেদের ফায়দা লুটে তাদের ফাঁদে পানে দিয়ে অথেন্টিক যে সোর্স গুলো বিভিন্ন সময় আমরা এটা দিয়ে দিব আপনাদের কাছে, আমরা আপনাদের কাছে এটা দিয়ে দিলে আপনারা প্রচার করে দিবেন। সবাইকে আমি বলবো ডক্টর ফৌজিয়া সিদ্দিকীর পক্ষ থেকে আমরা সবাই একটু অনুগ্রহ সাইন করবো এবং এটা যত পারি তত শেয়ার করব। এবং আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডক্টর আফিয়া সিদ্দিকী নামে মিসকনসেপশন প্রচার হয়, আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য বলছি। এর মধ্যে একটা বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি প্রচার, সেটা হলো যে আফিয়া সিদ্দিকী আমেরিকান নাগরিক ছিলেন, মার্কিন নাগরিক। এই জন্য আমেরিকা তাদের কোনো একজন নাগরিকের সাথে আল কায়দা কোনো সংশ্লিষ্টতা থাকবে এই জিনিসটা মেনে নিতে পারেননি, এই জন্য আমেরিকা তার উপর এই ফলাও অভিযোগ করেছে। এটাই একটি দাবি আসে। আপনি এই ব্যাপারে এই দাবিটা মিথ্যা। তিনি আমেরিকান পড়াশোনা করেছেন, বাট আমেরিকান নাগরিকত্ব নেন নাই, পাসপোর্ট নেন নাই। তার বাচ্চারা, আমি শুরুতে বলেছি, তার বাচ্চাদের পাসপোর্ট আছে বা আমেরিকান নাগরিকত্ব আছে, বাট উনি নেন নাই। এবং উনি পাকিস্তানি নাগরিক, একদম ফুললি পাকিস্তানি নাগরিক। তার মানে উনি পরিপূর্ণ পাকিস্তানি। আচ্ছা, আরেকটি ভুল তথ্য যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচিত হয়, আফিয়া সিদ্দিকীর একাধিক বিবাহ। আমরা যেটা জানি যে ওনার হাজবেন্ডের সাথে ওনার গুম হওয়ার আগেই ওনার সাথে ডিভোর্স হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আরেকজন ব্যক্তির নাম সেখানে জানানো হয়, তার সাথে তার বিবাহ হয়েছে। এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা তারা বলছে যে সেই 5 বছর সে পাকিস্তানে লুকিয়েছিল এবং তার স্বামীর সাথে ছিল। এই ব্যাপারটাকে না, অ্যাকচুয়ালি আপনি যে তথ্যটা দিলেন যে পাকিস্তানে সে তার স্বামীর সাথে ছিল, অ্যাকচুয়ালি দেখেন তার হাজবেন্ডের নাম হচ্ছে আমজাদ খান। সে আমজাদ খানের সাথে বিবাহ হয় 1995 সালে ভিডিও কলের মাধ্যমে। তাদের সাংসারিক জীবন ছিল 2002 সাল অব্দি, তাহলে 7 বছর তাদের সাংসারিক জীবন। 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের অন্যতম একটি ঘটনা হচ্ছে আমজাদ খান তার বাবার হত্যার জন্য দায়ী। হত্যার জন্য দায়ী কিভাবে? আমজাদ খান তার বাবাকে ধাক্কা দেয়, যে ধাক্কার ফলে তার বাবা মারা যায়। তো এবং আপনি যদি ডক্টর ফৌজিয়া সহ বিভিন্ন পডকাস্ট গুলো দেখেন ইন্টারন্যাশনাল ভাবে, বিবিসি, CNN এ, সেখানে দেখবেন আমজাদ খান আমাদের বাংলাদেশে কিছু নিকৃষ্ট হাজবেন্ড গুলো যেরকম আছে, ঠিক তার থেকে বড় নিকৃষ্ট। মানে এত পৈশাচিক নির্যাতন তিনি করতো, শারীরিকভাবে, মানসিকভাবে। তো দেন তিনি সিদ্ধান্ত নেন তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থায়ী করবেন না। সেখানে তিনি বৈবাহিক সম্পর্ক স্থায়ী না করে 2002 সালে পাকিস্তান ব্যাক করেন। আম্মার আল বালুচি, জি, আমি ওখানে আসতেছিলাম যে এটা কিভাবে হলো। আপনার দাবি করা হয় যে আম্মার আল বালুচি নামে একজন ব্যক্তি ডক্টর আফিয়ার সেকেন্ড হাজবেন্ড, বাট আম্মার আল বালুচি তো 2002 থেকে 2006 সাল অব্দি আপনার গুয়ান্তানামো বে কারাগারে বন্দী ছিল। যদি একটা ব্যক্তি 2002 সাল থেকে 6 সাল অব্দি গুয়ান্তানামো কারাগারে বন্দী থাকে 2002 সাল, তাহলে কিভাবে তিনি এই কথাটা পুরোটাই একটা মিথ্যা। মানে ওই আপনার কি বলে, তাকে কায়দার সাথে জড়িত হওয়ার জন্য এই বয়ানটা তৈরি করা হয়েছে। এবং ওই যে
মানে টোটালি ইনক্লুড একটা পলিটিক্স এর ইস্যু জড়িত হচ্ছে এখানে বারবার। আরেকটা জিনিস আছে, সেটা হলো আফিয়া সিদ্দিকী গোল্ড ডায়মন্ড ব্যবসায়ী, এবং সেই ডায়মন্ড ব্যবসা করে এখান থেকে সে অর্থায়ন করত বিভিন্ন আল কায়দা এবং আল কায়দা সহ, এখানে আমার কাছে আছে আল কিফাহ শরণার্থী কেন্দ্রে তিনি সরাসরি অর্থ বা পৃষ্ঠপোষকতা করতেন। না, এটাও এগুলো একটা মিথ্যা সব অপবাদ। ভুল। তিনি, আমি তার তো দেখে এসেছি তার বাড়িঘর, তিনি কোনো ডায়মন্ড ব্যবসায়ী ছিলেন না। তিনি সাধারণ নাগরিক এবং শিক্ষিত, একাডেমিক লাইফটাই তার ছিল। তিনি ব্যবসায়ী লাভ কখনো তার ছিল না, একাডেমিক লাইফ ছিল। এক কথায় যদি আমরা জানতে চাই তার ব্যাপারে, সে কোনো সংগঠনের সাথে জড়িত ছিল না, না ইসলামিক না নন ইসলামিক কোনো সংগঠন না, এক কথায় কোনো সংগঠন না। তবে তার একটা স্বপ্ন এবং মিশন ছিল, সে ইসলামিক শিক্ষা ব্যবস্থা আলোকে কিভাবে একটা ছেলে অথবা মেয়ে ডক্টর হতে পারে, প্লাস কোরআন হাফেজা হতে পারে, এইটা নিয়ে তার কাজ করার ছিল। তো ওই সাপেক্ষে তো মানুষের মস্তিষ্ক, একটা ছেলে তো মেয়ে মস্তিষ্ক, এটা নিয়ে পড়াশোনা করে, এটা নর্মাল একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আরেকটা ভুল ধারণা আমার মনে হয় যেটা সমাজে প্রচলিত, সেটা হলো তিনি নিউরো সায়েন্টিস্ট, এবং নিউরো সায়েন্স নিয়ে তিনি অনেক উচ্চধারী একজন ডিগ্রিধারী নারী, এবং মুসলিম এমন মেধাবী একজন নারী হওয়ার কারণেই আমেরিকা তার উপর এই অগ্রাসন করেছে, এমন একটা বিষয় আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ তার পিএইচডি সম্ভবত অন্য আরেকটা। এটাও একটা ভুল মানে ধারণা আমাদের সোসাইটিতে আসছে, এবং এটাও ওখান থেকে প্রচার করা হয়েছে। তিনি নিউরো সায়েন্টিস্ট না। আচ্ছা, তিনি নিউরো সায়েন্টিস্ট না, তিনি একজন সাধারণ পড়াশোনা করেছেন, সায়েন্সের সাবজেক্ট তার, এবং তিনি ওখানে পিএইচডি করেছেন নিউরের উপর, না শিক্ষা ব্যবস্থার উপর। হ্যাঁ, বাট তাকে চালিয়ে দেওয়া হয়েছে তিনি নিউরো সায়েন্টিস্ট, মানে বোমা বানাইতে পারেন, এই করতে পারেন, এই করতে পারেন, এইরকম করে তাকে উপস্থাপন করা হয়েছে যেন পৃথিবী বুঝে যে তিনি আসলে মানে টেররিস্টের সাথে জড়িত। গুরুত্বপূর্ণ। তবে তিনি মেধাবী, এটা সন্দেহ নেই। তবে খুবই মেধাবী ছিলেন, এবং তাদের পরিবারটাই পুরোটাই মেধাবী। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় বোন ডক্টর আফিয়া, এবং তার বড় ডক্টর ফৌজিয়া, এবং তার বড় বোন। এবং এটা কতটা ক্ষতি করতে পারে এই একটা তথ্য, তিনি নিউরো সায়েন্টিস্ট, এবং নিউরো সায়েন্টিস্ট হলে মানে স্বার্থবাদ, তার সাথে যোগ করে বায়োলজিক্যাল নিউরো সায়েন্টিস্ট মানে আপনি অ্যাটম বোমার মতো কি এই টাইপের বোমাগুলো কিভাবে আকাশপথে ধ্বংস করা যায়, এরকম একটা ট্যাগ। এবং আমরা ট্যাগটাতে আমাদের মতো যারা বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছি তারা এগুলো হাইলাইট করি। এবং ডক্টর ফৌজিয়া একটা সময় পর এই ব্লগার অথবা রাইটার অথবা জার্নালিস্ট তাদেরকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে, এবং তিনি মানহানির যে মামলা, এই টাইপের বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে নিবেন। এবং সাথে আরেকটা হলো, আমি যখন ওখানে গেলাম তিনি বললেন যে আমি দেখলাম যে বাংলাদেশে এটার উপর লিটারেচার অনেক বই লেখা হয়েছে, আমি বইও কিছু আনলাম, এই বইগুলোতে এটা লেখা হয়েছে। তা আমি তখন বললাম যে আমাদের বইওতে বিভিন্ন বই প্রকাশনা হয়েছে আফিয়া সিদ্দিকী নামে, ডক্টর আফিয়ার নামে, এবং এখানে জানার পর দেখলাম যে অনেক কথা এইভাবেই লেখা। তিনি বলেন এই আমরা কোনো বইকে পারমিশন দেই নেই, বা এইভাবে আমাদের কাছ থেকে পারমিশন নেয় লেখায় নেই। তাহলে আমি বলেছি যদি আমরা করি, এটাকে পাবলিশ করি কোনো লেখা, তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? বলে যে আমাকে একটু দেখায়েন, যদি এটা থাকে তাহলে পাবলিশ করব। এবং এই তথ্যগুলো যারা প্রচার করে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, এখন তো আফিয়া মুভমেন্ট বাংলাদেশ চ্যাপ্টার ওপেন হয়েছে, আপনারা যে কোনো তথ্যের জন্য আমাদের যে পেজ, সেই পেজে ভিজিট করবেন। আমাদের ওখানে একটি নাম্বার দেওয়া থাকবে আমাদের টিমের একজনের, সেখান থেকে তথ্যগুলো নেবেন। এবং যারা অতীতে ডক্টর আফিয়ার কল্যাণের জন্য আপনারা এগুলো প্রচার করেছেন, বাট পরবর্তীতে আর এগুলো প্রচার করেন না, কারণ এগুলো তার কেসটাকে খুবই দুর্বল করে দেয়, এবং তার উপর আরো নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এবং আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, আপনি যে হীরার ব্যবসায়ী বলেন, লাইবেরিয়া যে রক্তের হীরা ব্যবসায়ী, অ্যাকচুয়ালি এটা 2000 আপনার আমার তথ্যটা সরি, পরবর্তীতে যে আমেরিকার যে ফেডারেল মানে বিচার আদালত, তারা নিজেরাই এটা ভুল মিথ্যা তারা নিজেরাই বলেছে, মানে এটা কোনো ভিত্তি নাই যে সে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত, সে ফান্ডিং রাইজিং করে হীরা ব্যবসা, এইগুলো যে ভুল তথ্য। দেন আমেরিকার কারাগারি আমেরিকান যে বিচার আদালত তারা নিজেরাই এটা ক্লিয়ার রিজেক্ট করেছে, এটা রিজেক্ট হয়। এখন আমি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাইবো যে 2003 সালের 30শে মার্চ উনি
প্রথম গুম হন সেই থেকে আজকে 2026 এর মধ্যে শুধুমাত্র একবার ওনার সাথে ওনার পরিবারের একটা সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে ওনার কি বক্তব্য, ওনার কথাবার্তা, ওনার কষ্ট, ওনার সাথে কি হয়েছে সবকিছুই একটা অজানা ছিল, একটা অস্পষ্টতা ছিল সবকিছুর মধ্যে। তো এই যে একটা সাক্ষাৎ হয়েছে, এই সাক্ষাতের মধ্যে তার বোনের সাথে বা তার পরিবারের সাথে কি কি কথা হয়েছে, তিনি এই উম্মাকে কি কি বার্তা দিয়েছেন, এটা যদি ছোট করে একটু বলতেন। তিনি সংক্ষেপে একটা কথা বলেছেন যে আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমার উপর যে অত্যাচার হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বলছেন যে তুমি সঠিক পথে আছো, অর্থাৎ তার মেসেজ দিলেন যে তার দায়িত্ব, কর্তব্য, অর্থাৎ তিনি সত্য পথে আছেন এটা যেন সবাই ইয়ে করে, বিলিভ করে, এবং তাকে যদি উম্মার তাকে ইয়ে করার জন্য, মুক্ত করার জন্য যারা চেষ্টা করবে তারা হক দিয়ে থাকবে আর কি, হক পথে আছে। তিনি বললেন যে আমাকে যদি আমার ভাইয়েরা ভুলে যায় তাহলে আল্লাহর কাছে তারা জবাবদিহি করবে। অর্থাৎ তিনি আমাদের কাছে আপিল করেছেন যে তোমাদের একটা বোন এইভাবে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে এত বছর কারাগারে আছে, আর তোমরা তাদের জন্য কিছুই করলে না, তোমরা কোনো দায়িত্ব পালন করলে না, তাহলে কি তোমরা এই উম্মার যে চেতনা, উম্মার যে রেসপন্সিবিলিটি, এটা কোথায় তোমাদের? এই প্রশ্নটা তিনি ছুড়ে দিয়েছেন। এবং সাথে সাথে আরো কিছু বিষয় আপনি লাস্ট, যেহেতু আমরা পর্যায়ে চলে আসছি, জানতে চেয়েছেন যে তার সাথে তার পরিবারে একবার দেখা হয়েছে। অ্যাকচুয়ালি ওই সময় একবার দেখা হয়েছে, বাট পরবর্তীতে দফায় দফায় আরো বেশ কয়েকবার দেখা হয়েছে। এর মাধ্যমে দেখা হয়েছে তার সলিসিটার মানে ক্লাইভ স্টেফার্ড স্মিথ, যিনি ইন্টারন্যাশনাল লয়ার, ওনার মাধ্যমে। এবং আরো কিছু বিষয়, মানে অ্যাকচুয়ালি ওনার ব্যাপারে তো 1 ঘন্টায় আর সব শেষ করা যায় না। ওনার ব্যাপারে যে বলতেছে আমার মনে হয় যে কয়েকদিন লেগে যাবে, ওনার জন্ম থেকে ওনার আজ অব্দি এত বড় স্টোরি। তবে ওনার ওখানে আপনার কি বলে যে ইয়াতে রাখা হয়েছে, এখানে আপনার যে বেসিক রাইটস গুলো সেগুলো দেওয়া হচ্ছে না, এবং বেসিক রাইটস পাওয়ার জন্য তার বোন প্রতি মাসে একটা নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট পাঠাচ্ছে, সেটা দেওয়া হচ্ছে না। তাকে ধর্মীয় যে গাইডেন্স, সেই গাইডেন্স দেওয়া হচ্ছে না। মানে তাকে টোটালি আপনার তার যে বেসিক রাইটস গুলো এগুলো দেওয়া হচ্ছে না। তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আপনাদের কথাবার্তা এবং সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত যত বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীতে যত হিউম্যান রাইটস আছে এবং মানবাধিকার সংস্থা আছে, তাদের সকল স্টোরি এবং সকল গল্পের মধ্যে সবচেয়ে নির্মম এবং সবচেয়ে বর্বর একটি স্টোরি ডক্টর আফিয়া সিদ্দিকী। এবং এই ব্যাপারে কোনো হিউম্যান রাইটস খোদ আমেরিকার সরকার ফলো করছে না, এবং এটা পুরো বিশ্ববাসীর সামনে আমেরিকা নিজে একটা মজলুম, খুব সাধারণ একজন পাকিস্তানি নারীর উপর এভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, এবং সবকিছুই প্রমাণিত। কিন্তু প্রমাণ থাকার পরও তারা এ ব্যাপারে কোনো কিছুই করছে না। এখানে পাকিস্তান সরকারকে আমি একটা বড় দায় পাকিস্তান সরকার যদি সদিচ্ছা থাকতো বা সদিচ্ছা এখনো করে, হয়তোবা আমাদের এই বোনকে আমরা জীবিত অবস্থায় আবার মুক্ত বাতাসে দেখতে পারবো। আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। তবে আরেকটা লাস্ট মেসেজ আমি বারবার বাজাচ্ছি, সেটা হচ্ছে যে ডক্টর ফৌজিয়া সিদ্দিকী সবার কাছে অনুরোধ করেছে, না আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনো কিছু বলবো, না আমরা আমেরিকার বিরুদ্ধে কিছু বলবো। আমরা হয়তো তথ্যগুলো তুলে ধরতে পারি জাতির সামনে আন্তর্জাতিকভাবে, বাট কোনো ব্যক্তি, কোনো দেশকে আমরা ছোট করব না, অপমান করব না, হেয় করব না। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তির মাধ্যমে ডক্টর আফিয়াকে মুক্ত করব। আমরা এই বিষয়টা খেয়াল রেখে যেন তার কল্যাণে আমরা কাজ করি ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ডক্টর আফিয়া সিদ্দিকীকে নিয়ে বাংলাদেশে আফিয়া মুভমেন্ট বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন, আমাদের এই আফিয়া মুভমেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট এবং অ্যাডভাইজার, ওনারা বর্তমানে বাংলাদেশি হিসাবে, বাংলা ভাষী হিসেবে আমরা তার জন্য কি করতে পারি সেই ব্যাপারগুলো খুলে বলছিলেন। আশা করি যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের এই বোনের জন্য, সেই উদ্যোগে আমরা সকলে অংশগ্রহণ করব, এবং মহান আল্লাহ তাআলার কাছে লজ্জা ভরে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা শেষ করব যে আমাদের একজন বোন জালেমের জিন্দানখানায় এখন বন্দী অবস্থায় আছেন, তাকে মুক্ত করার জন্য আমরা তেমন কোনো কিছুই করতে পারছি না। অন্তত আমরা আমাদের অনলাইনে
বা আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই জায়গাগুলোতে নিজেদের অবস্থান তুলে ধরবো, নিজেদের অ্যাক্টিভিজমগুলো পরিপূর্ণ রাখবো, কথা বলবো এবং অন্যদেরকে কথা বলার জন্য উৎসাহ দেব, এবং আমাদের এই বোন যেন মুক্ত বাতাসে আবার আসতে পারেন এবং আমাদের যেন বিজয় হয়, এই আফিয়া মুভমেন্টের যেন বিজয় হয়, এই আশা রেখে আমরা আজকে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।